হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার ইয়ামিন হোসেন। তোমাদের সবাইকে আবারও ইয়ামিন ফিজিক্স 2.0 অনলাইন ব্যাচে স্বাগতম। আজকে আমরা ফিজিক্সের সেকেন্ড পেপার অর্থাৎ দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, যার নাম হচ্ছে থার্মোডাইনামিক্স অর্থাৎ তাপগতিবিদ্যা। আমরা এই তাপগতিবিদ্যার একদম প্রথম টপিকে একটা খুব ছোট্ট উপাদান আছে, যে উপাদানটা সম্পর্কে আজকে আমরা ফুল ধারণা অর্জন করব, ফুল বেসিক পার্ট আলোচনা করব। এবং তোমাদেরকে এই কথাটা আমি বলতে চাই যে এই জিনিসটা যেটা আমরা পড়তে যাচ্ছি, এটা আমাদেরকে এসএসসি লেভেলে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ বস্তুর উপর তাপীয় প্রভাব, এই অধ্যায় থেকে আমাদের টিচাররা পড়ে রেখেছে, যার কারণে ইন্টারে কোনো টিচার এটাকে আলোচনা করে না। কিন্তু এটাকে আলোচনা না করার কারণে দেখা যায় যে এই অধ্যায়টায় যেগুলো ধরো ওই টপিক থেকে আসা ম্যাথ, সেগুলোকে ছাত্র সঠিকভাবে সমাধান করতে পারে না। এবং ওই অধ্যায়টার লাস্টের একটা টপিক পড়ে, একদম অন্তিম একটা টপিক, যার নাম হচ্ছে এনট্রপির পরিবর্তন। ওই এনট্রপির পরিবর্তনে গিয়ে ছাত্ররা বিভ্রান্ত হয়ে যায় যে আমরা ওই আগের টপিকটা ছাড়া কিভাবে এই এনট্রপিটাকে সঠিকভাবে সমাধান করব। তাই তোমাদের যেন ওই টপিকটা বুঝতে না সমস্যা হয়, ওই মতবাদগুলোর মধ্যে কি কি আছে এদেরকে ক্লিয়ার করতে যেন না সমস্যা হয়, তাই এটার জন্যই আমি আজকে এই ক্লাসটা রেখেছি, যেখানে আমি এটা পড়ে অভ্যস্ত। তাই আমি তোমাদের সামনে আমার এই ক্লাসটা উপস্থাপন করছি, যেন আমার মতো করে তোমরাও যেন ওই টপিকটাকে ক্লিয়ার করে আর পরবর্তীতে যেখানে যেখানে ওই উপাদানটা লাগবে সেটাকে যেন তোমরা আরামসে সমাধান করে আসতে পারো, তোমাদের মধ্যে যেন বিভ্রান্তি না সৃষ্টি হয়। তো দেখি আমরা জিনিসটা কি। তাহলে এটা আমাদের সেকেন্ড পেপার এবং অধ্যায়টা হচ্ছে আমাদের একদম ফার্স্ট অধ্যায়। তো এই চ্যাপ্টারটার নামটা কি? তোমাদেরকে এই চ্যাপ্টারটাকে নামকরণ করা হয় ইংলিশে থার্মোডাইনামিক্স হিসেবে, অর্থাৎ তোমাদের এসএসসি লেভেলের বস্তুর উপর তাপীয় প্রভাবের একটা আপডেট রূপ, যাকে আমরা ইন্টারে নামকরণ করে থাকি তাপ গতিবিদ্যা হিসেবে। খুবই ফাইন একটা অধ্যায়, খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এইচএসসিতে প্রত্যেকবারই 100% শিওরলি একটা কোশ্চেন এখান থেকে আসে, সৃজনশীল কোশ্চেন, আর 3 থেকে 4টি এমসিকিউ কোশ্চেন আসবে, এবং অ্যাডমিশনেও কোশ্চেন আসবে মাস্ট। সুতরাং এটা একটা মেজর অধ্যায়, এই অধ্যায়টাকে খুব ভালো করে ক্লিয়ার করতে হবে। তো আসি, তাপগতিবিদ্যাটা কি? প্রথমে জিজ্ঞাসা করা হলো তার ধারণা পর্বতে তাপগতিবিদ্যাটা কি। তোমরা বলবা নাম শুনে বুঝতে পারছো যে এটা একটা এমন একটা অধ্যায় যেটা তাপের সাথে গতির সম্পর্ক স্থাপন করেছে। এখানে তোমরা আবার গতি বলতে আবার ওই নিউটনের গতিসূত্র ভাববা না। এখানে গতিটা কি বোঝাচ্ছে, কার গতি বোঝাচ্ছে, এটা আমরা আস্তে আস্তে যাব সামনের দিকে, তখন আমরা আলোচনা করব। তবে তোমরা খালি আপাতত মনে রাখতে পারো যে এখানে গতি বলতে বোঝানো হচ্ছে একটা পদার্থের অণুসমূহের গতিশীলতার হিসাব। তাহলে অণুসমূহ যেভাবে গতিশীল হচ্ছে, তাতে পদার্থ কঠিন থেকে তরলের রূপ ধারণ করে, তরল থেকে বাষ্পের রূপ ধারণ করে। এটা আমরা সেই এসএসসি লেভেল থেকে পড়ে আসছি। সেই যে অণুর গতিশীলতার হিসাব, সেই গতিশীলতা থেকে এখানে গতিটা আনা হয়েছে। আর তোমরা সবাই জানো যে পদার্থের যে যদিও 4টা আমরা জানি এখন অবস্থা, অ্যাকচুয়ালি 4টা না 5টা অবস্থা, স্ফটিক নামে একটা অবস্থা তৈরি হয়েছে। তো যাই হোক, আমরা 4টা অবস্থা পড়বো, যে কঠিন, তরল, বায়বীয় আর প্লাজমা। তো এই কিভাবে একটা বস্তু কঠিন থেকে ধরো বায়বীয় পর্যন্ত বা প্লাজমা পর্যন্ত যেতে পারে, এটা এসএসসি লেভেল থেকে আমরা ক্লিয়ার করেছিলাম যে এটা যায় ধরো তাপের প্রভাবে। তো এই তাপটা কিভাবে তাদেরকে পরিবর্তন করছে, অণুগুলোকে গতিশীলতা করছে, এটার উপর ভিত্তি করে এই অধ্যায়টা তৈরি করা হয়েছে, যার নাম তারা মানে বিজ্ঞান নামকরণ করেছে তাপ গতিবিদ্যা হিসেবে, থার্মোডাইনামিক্স হিসেবে। তো আমরা এখান থেকে প্রথম টাইপে আগে একটু তাপগতিবিদ্যাটা জানবো, তারপর যে উপাদানটা আলোচনা করবো সেটা দেখো অধ্যায়ের একদম প্রথমেই লেখা আছে, সেটা হচ্ছে তাপ। আমি তোমাদেরকে প্রথমে এই যে এত বড় একটা কথা ধরো ব্যাখ্যা করলাম, যে একটা ইম্পর্টেন্ট উপাদান আছে যেটা লাগবে লাস্ট টপিক পর্যন্ত, এটা আসলে কি ছিল? এটা ছিল ভাই সেই তাপ। কারণ তাপ যদি আমরা ভালো করে না বুঝি, কোনো কিছু আমরা ভালো করে ক্লিয়ার করতে পারবো না। তাহলে আসি, জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করবো। তো আমরা প্রথমত যখন এই অধ্যায়টার টাইপ 1-এ এর ধারণা পর্ব আলোচনা করব, যদি জিজ্ঞাসা করা হয় যে তাপগতিবিদ্যাটা কি, তোমরা বলবা পদার্থ বিজ্ঞানের যেই শাখা, খুব ভালো করে এটাকে ক্লিয়ার করবা, পদার্থ বিজ্ঞানের যে শাখা। তাহলে আমরা এটাকে একটা শাখা ধরে নিলাম। এখন কিসের শাখা? বিজ্ঞান বলছে যে পদার্থবিজ্ঞানের মধ্যে এতগুলো শাখার মধ্যে যে শাখাটা বস্তুর তাপের সাথে যান্ত্রিক শক্তি তথা কাজ, আমরা সবাই পড়েছি না যে একটা বস্তু কাজ করে একটা ইন্টারনাল এনার্জি নিয়ে, যাকে বলা হয় তার মেকানিক্যাল এনার্জি অর্থাৎ যান্ত্রিক শক্তি। তাই আমরা কাজটাকে যান্ত্রিক শক্তি হিসেবে নামকরণ করতে পারি। তো বলা হচ্ছে যে পদার্থবিজ্ঞানের যেই শাখা তাপের সাথে কাজের অথবা যান্ত্রিক শক্তির সম্পর্ক স্থাপন করে, সেটাকে বলা হচ্ছে তাপগতিবিদ্যা। মানে এই যে আমরা বাসা বাড়িতে ধরো চা বানাচ্ছি, বা শীতের দিনে পানি গরম করে আমরা ধরো গোসলের জন্য, গোসলের কাজে আমরা ব্যবহার করছি। তো এখানে পানিটা কিভাবে গরম হয়? একটা পাত্র নিয়ে, পাত্রের মধ্যে আমরা পানি রেখে সেটাকে আমরা কোন একটা আগুনের বা তাপের উৎসের উপর রেখে দিই, যার কারণে পাত্রটা তাপটা শোষণ করে, এবং এই তাপের মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট মোমেন্ট পর, টাইম পর আমরা ঠান্ডা পানিটাকে গরম হতে দেখি। তাহলে আমি যদি গরম পানিটাকে কাজ ধরি, তাহলে দেখো তো ঠান্ডা পানি গরম হলো তাপের প্রভাবেই তো।
তাহলে এখানে কি ঘটনা ঘটছে যে আমি তাপ দিলাম কাজ পাওয়ার জন্য। তাই ফিজিক্স বলছে কিভাবে তুমি তাপটা দিবা আর কিভাবে কাজটা তুমি নিয়ে আসবা, সেই তাপের সাথে কাজের যে সম্পর্কটা, সেই সম্পর্কটাই হচ্ছে আমাদের তাপগতিবিদ্যা। তাহলে আমরা এটাকে এভাবে সংজ্ঞায়িত করব যে পদার্থবিজ্ঞানের যেই শাখা তাপের সাথে বস্তুর যান্ত্রিক শক্তির সম্পর্ক স্থাপন করে, যান্ত্রিক শক্তির সম্পর্ক স্থাপন করে তাকেই ভাইয়ারা আমরা বলে থাকি এই অধ্যায়ের ভাষায় তাপগতিবিদ্যা। তাহলে পদার্থবিজ্ঞানের যে শাখা বস্তুর তাপের সাথে যান্ত্রিক শক্তি বা কাজের সম্পর্ক স্থাপন করবে তাহাই হচ্ছে তাপগতিবিদ্যা। এখন তোমরা সবাই জানো ভাইয়ারা যে কোনো অধ্যায় যখন তৈরি হয়েছে, যে কোনো শাখা যখন তৈরি হয়েছে, তখন যে বিজ্ঞানী এদেরকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন তারা অবশ্যই কিছু বেসিক সূত্র দেওয়ার মাধ্যমে এদেরকে আমাদের সাথে উপস্থাপন করতে শিখিয়েছেন। যেমন নিউটন বল ব্যাখ্যা করেছেন তার বিখ্যাত গতিসূত্রের মাধ্যমে, তাই না? তেমনি এই তাপগতিবিদ্যাটা কি ছিল এটাকে ব্যাখ্যা করার জন্য বহুত বিজ্ঞানী এটাকে নিয়ে বহুত মতবাদ দিয়েছেন, বহুত পরীক্ষা নিরীক্ষা করেছেন, যার কারণে কয়েকটা বিখ্যাত সূত্রের মাধ্যমে তারা কিন্তু এই তাপগতিবিদ্যাটাকে আমাদের সাথে আলোচনা করেছেন। তাহলে আমাদের একটু জানা উচিত যে তাপগতিবিদ্যা আলোচনার জন্য আমাদেরকে টোটাল এই অধ্যায়টাতে কয়টা সূত্র পড়তে হবে। তো মনে রাখবা যে আমরা যখন এখান থেকে তাপগতিবিদ্যার প্রয়োজনীয় সূত্রগুলোকে ব্যাখ্যা করব, অবশ্যই এই প্রয়োজনীয় সূত্র এখানে কাজ করবে ভাইয়ারা তিনটা। তাহলে মাথায় রাখবা তাপগতিবিদ্যা টোটাল তিনটা সূত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়। এখন একটা মজার জিনিস তোমাদের সাথে আলোচনা করি বা তোমাদেরকে জিজ্ঞাসা করি। ধরো তোমাদেরকে আমি বললাম যে আমি পদার্থবিজ্ঞানের একটা শাখা তৈরি করেছি, তা আমি এই শাখাটার টোটাল তিনটা সূত্রের মাধ্যমে এটাকে আমি বিভক্ত করেছি। তা আমি সূত্রগুলোকে যদি ক্রম হিসেবে নামকরণ করতে চাই তাহলে কিভাবে নামকরণ করতাম বা তোমরা কিভাবে করতাম? অবশ্যই প্রথমটাকে তোমরা বলতে প্রথম সূত্র, দ্বিতীয়টাকে বলতে দ্বিতীয় সূত্র, তৃতীয়টাকে বলতে তোমরা তৃতীয় সূত্র। অ্যাজ ইউজুয়াল, যদি আমি কথাটা খুব অবাঞ্ছিতকর কথা বললাম, কিন্তু এটার মধ্যে একটা জ্ঞান আছে, এই জন্য আমি কথাটা বললাম। তাহলে আমরা র্যাঙ্কিং করতাম প্রথম দ্বিতীয় তৃতীয় হিসেবে। তো উচিত এখানেও ছিল যে তিনটা সূত্রকে এভাবে র্যাঙ্কিং করা, যে প্রথম দ্বিতীয় তৃতীয়, তাই না? কিন্তু বিজ্ঞান কি করলো? এটাকে এভাবে র্যাঙ্কিং করলো না। তারা বললো যে আমরা তাপগতিবিদ্যার সূত্র যখন আলোচনা করব, প্রথম সূত্রকে আমরা প্রথম ধরবো, কিন্তু এটাকে নামকরণ করব জিরোথ ল হিসেবে, মানে শূন্যতম সূত্র হিসেবে। অর্থাৎ যে আমরা আইসিডিতে জানি না যে পৃথিবীর সমস্ত সংখ্যা ডেভিল নাম্বার তথা কি জিরো থেকে শুরু হয়, তাই ওই নাম্বার যেমন জিরো থেকে শুরু হবে, ধরো এটাও আমাদের জিরো থেকে শুরু হবে। তাই প্রথম ডিজিটকে আমরা জিরো ধরবো, দ্বিতীয় সূত্রকে আমরা 1 ধরবো, আর তৃতীয় সূত্রকে আমরা 2 ধরবো। যার কারণে সূত্র তিনটা এরকম, যে একটাকে বলা হবে তাপগতিবিদ্যার জিরোথ ল, যেটাকে তোমরা বাংলায় বলবা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, এটা একটা। তারপর তোমরা যখন দ্বিতীয় সূত্রটার মধ্যে প্রবেশ করবা, তোমরা দ্বিতীয়টাকে শূন্যের পরে র্যাঙ্কিং তথা প্রথম ধরে নিবা, তাই 2 নম্বরটা হবে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আর তৃতীয় যেটা তোমরা পাবা সেটা তো অ্যাজ ইউজুয়াল তৃতীয় নাম্বার সূত্র, বাট র্যাঙ্কিং এ পড়ছে এটা দ্বিতীয় নাম্বার, তাই এটাকে আমরা তাপগতিবিদ্যার সেকেন্ড ল অর্থাৎ দ্বিতীয় সূত্র হিসেবে নামকরণ করবো। তাই এই হচ্ছে আমাদের তিনটা সিনারিও, প্রয়োজনীয় সূত্রসমূহ, এবং এই সূত্রগুলো এভাবে নামকরণ করা হবে। তো আমরা আজকে যে ক্লাসটা করব, অ্যাকচুয়ালি আমি চেষ্টা করবো যখন পুরো অধ্যায় তোমাদেরকে পড়াবো, অবশ্যই পুরো থিওরি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব, বাট একটা ক্লাসে তো সম্ভব না এতগুলো থিওরি পড়া। তাই আমরা যে তাপ ব্যাপারে এখানে পড়তে চাচ্ছি, সেই তাপটা অবশ্যই অধ্যায়ের স্টার্টিং সূত্র থেকে এটাকে আমাদেরকে ব্যাখ্যা দিতে হবে। তো স্টার্টিং সূত্র কি ছিল? তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাই আমরা এটাকে হেডিং দিয়ে জানার চেষ্টা করব এর মধ্যে কি কি রয়েছে, এবং সেখান থেকে তাপটাকে শনাক্ত করে তাপটাকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করবো। তো আসি দেখি পাচ্ছি কিনা। তো খেয়াল করবা, যখন আমরা এবার এর পরবর্তীতে এই যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র জিরোথ ল যেটাকে বলা হয়, আমরা যদি এটাকে বুঝতে চাই, জানতে চাই, ক্লিয়ার করতে চাই, তাহলে আমাদেরকে আগে জানা লাগবে যে এই সূত্রটার প্রবর্তক কে ছিলেন। তো তোমরা এমসিকিউ এর ক্ষেত্রে, এটা মেডিকেলে প্রচুর আসে ভাই, প্রচুর এসছে, অবশ্যই ভালো করে ক্লিয়ার করবা যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের জনক কে। তোমরা বলবা বিখ্যাত বিজ্ঞানী R.H. ফাউলার, এটাকে আবার ফ্লাওয়ার ভেবে নিও না, হ্যাঁ, ফাউলার, এটা হচ্ছে তার নাম, R.H. ফাউলার। তিনি এই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের জনক ছিলেন, যিনি আমাদের সাথে এই সূত্রটাকে উপস্থাপন করেছেন। তো তিনি এই সূত্র যে দিলেন, সূত্রটা কি ছিল এটা আমাদেরকে বুঝতে হবে। তো মনে রাখবা প্রত্যেকটা সূত্র তৈরি করার জন্য ইম্পর্টেন্ট কিছু উপাদান লাগে। তো উপাদান ছাড়া তো তুমি সূত্র বানাতে পারবে না। যেমন উদাহরণ, বল F = ma, বল তার এমনি আসেনি, অবশ্যই ভর আর ত্বরণের গুণফলের কারণে বল এসছে। ঠিক একইভাবে তুমি যখন শূন্যতম সূত্র পড়বা, এটাকে বুঝতে পারার জন্য আগে জানা লাগবে এর অভ্যন্তরে কি কি উপাদান আছে। উপাদান ক্লিয়ার না থাকলে শূন্যতম সূত্র পড়ে আমরা মজা পাবো না। এই জন্য আগে আমরা উপাদানগুলোকে জানার চেষ্টা করি। তো জিজ্ঞাসা করা হলো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র এটা টোটাল কয়টা উপাদানকে সমর্থন করে? তোমরা বলবা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের প্রয়োজনীয় যে উপাদান আমরা পাবো সেটা হবে 2টি, যার মধ্যে 2টাই আমাদের সাথে
ধরো আমরা এসএসসি লেভেল আলোচনা করে এসেছি, আমরা এর সাথে পরিচিত, কিন্তু ডিপলি আমরা জানতাম না। এখান থেকে আমরা জানার চেষ্টা করব কি কি। নাম্বার 1, প্রথম যেটা আমরা পাই সেটাকে ভাইয়া বলা হয় এক ধরনের শক্তি, যেটাকে আমরা আমাদের ভাষায় বলে থাকি তাপ শক্তি। যে তাপকে তোমরা চাইলে কিউ দ্বারা প্রকাশ করবা বইয়ের ভাষায়, আর না তো যদি চাও যে আমরা হিট ইংলিশ জানি তাপের, সেখানে আমরা এইচ দ্বারা প্রকাশ করব, সেটাও তুমি করতে পারবা, কোনো সমস্যা নাই। তাহলে একটা হচ্ছে তাপ। আর 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে এই তাপেরই একটা বিখ্যাত অবস্থা, যাকে আমরা বলে থাকি বস্তুর তাপমাত্রা অর্থাৎ টেম্পারেচার, যাকে প্রকাশ করে থাকি আমরা টি দ্বারা। তাহলে জিনিস খেয়াল করো তো, তাপ আর তাপমাত্রা, অনেক ছাত্র কিন্তু এটা কনফিউজ হয়ে যায় যে তাপ আর তাপমাত্রা আসলে একই জিনিস নাকি আলাদা জিনিস। দেখো আমি এটাকে 2 ভাবে লিখেছি, 2 ভাবে প্রকাশ করেছি। তাহলে নিয়ম যে এই দুইটা একই জিনিস না, অবশ্যই এই দুইটা আলাদা আলাদা জিনিস। তাপ এক প্রকার ধরো শক্তি, আর এই তাপটা প্রবাহিত হওয়ার জন্য একটা পথ ধরে, একটা রাস্তা ধরে, যে রাস্তাটা ওই তাপীয় অবস্থা মানে বস্তুর তাপীয় অবস্থাটাকে ব্যাখ্যা করার চেষ্টা করে, যেটাকে আমরা বলে থাকি তাপমাত্রা। তাহলে তাপ হচ্ছে শক্তি, আর শক্তি প্রবাহের রাস্তা হচ্ছে তাপমাত্রা। এটাকে আমরা ডিপলি পড়বো, কোনো টেনশন নাই। তাহলে এখন আমরা চেষ্টা এই ক্লাসে শুধুমাত্র তাপকে আইডেন্টিফাই করা। তো দেখো তাপ জিনিসটা কি। তো প্রথমে জিজ্ঞাসা করা হলো তাপ কাকে বলে। তো ভাইয়ারা তোমরা সবাই জানো যে আমরা যখন এখান থেকে ধরো এই তাপ, এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব, আমরা জানি যে তাপের সংজ্ঞাটা এরকম আমাদের দেওয়া হয়েছিল যে তাপ হচ্ছে এক প্রকার শক্তি। এটা হচ্ছে আমাদের প্রথম কথা। তাহলে ভাই আমরা জানি না যে পৃথিবীতে যার সৃষ্টি আছে তারই ধ্বংস আছে, কিন্তু একমাত্র শক্তি যার সৃষ্টিও নাই, এর কোনো ধ্বংসও নাই, সে কেবল এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। তাহলে আমরা ওই রকমই এটাকে একটা শক্তি হিসেবে নামকরণ করছি। তাহলে এখন যদি এটা শক্তি হয়, তাহলে ভাইয়া এটা ধ্বংস হতে পারবে না, সৃষ্টি হতে পারবে না, খালি তাপ শক্তির রূপটাকে সে পরিবর্তন করে অন্য শক্তিতে নিয়ে যাবে। তা আমরা কিভাবে বুঝবো যে একটা প্রকার শক্তি? কারণ এটাকে তো দেখা যায় না। তোমরা রাখবা শক্তি হচ্ছে অনুভূতির বিষয়। যেমন শব্দ শক্তি কানে আমাদেরকে সাব্রতার অনুভূতি জাগায়, তাই এটা হচ্ছে শব্দ। আলো শক্তি আমাদেরকে কোনো কিছুকে স্পষ্ট দর্শনে অনুভূতি জাগায়, তাই এটা শক্তি। তাহলে একইভাবে তাপও যদি শক্তি হয়, তাহলে এটা আমাদেরকে বুঝতে হবে অনুভূতিরই মাধ্যমে। তাহলে কি এমন অনুভূতি আছে যেখান থেকে তোমরা তাপটাকে শক্তি আকারে প্রকাশ করতে পারবা? আচ্ছা আমাকে বলো তো, তোমাদেরকে আমি যদি দুইটা হাতে ধরো, এক হাতে দিয়ে বরফ আর এক হাতে দিয়ে গরম পানি, ফুটন্ত গরম পানি, তো বরফে তুমি হাত দিবা, ফিল করবা গরম, সরি ঠান্ডা, আর গরম পানিতে হাত দিবা, তো অবশ্যই বুঝতে পারছো সেখানে কি অবস্থা হতে পারে। তাহলে এটা এক এক ধরনের বস্তু এক এক রকম অনুভূতি আমাদেরকে দিচ্ছে। তো বলা হয় যে এক একটা বস্তু এই যে অনুভূতিগুলো আমাদেরকে সাবমিট করছে, এটা যার মাধ্যমে হয় সেটাই হচ্ছে আমাদের তাপ শক্তি। তাহলে আমরা বলতে পারি না যে তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের গরম অথবা ঠান্ডার অনুভূতি জাগায়। তাহলে যে ঠান্ডার অনুভূতি, এটা ভাইয়া আমাদেরকে জাগায়। তাহলে এটা খুব ভালো করে সংজ্ঞাটা ক্লিয়ার করবা যে তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের গরম কিংবা ঠান্ডার অনুভূতি জাগায়। তাহলে বরফ হচ্ছে বা ঠান্ডা অনুভব দিচ্ছে, গরম পানি যে আমাদেরকে গরমের অনুভূতি দিচ্ছে, এটাই আমাদের সেই শক্তির কারণে হচ্ছে, যেটা হচ্ছে তাপ। এখন আমাদের টার্গেট এই তাপটাকে নির্ণয় করতে শেখা। তো ভাইয়া তাপ তুমি যেহেতু এক প্রকার রাশি তুমি জানো, তো এটাকে নির্ণয় করতে গেলে আগে তোমাদেরকে ভাইয়া বোঝা লাগবে যে তাপটা কত প্রকার, আর ওই তাপটাকে কিভাবে আমরা চিনতে পারি। কারণ তুমি যদি তাপকে নাই চিনতে পারো, তার প্রকারভেদে যদি তুমি না জানো, তাহলে সেক্ষেত্রে তাদেরকে নির্বাচন করবা কিভাবে? এটা সম্ভবই না। এজন্য আমাদেরকে যখন তাপটা পড়তে হবে, অবশ্যই আমরা ডিপলি এটাকে পড়বো, বুঝবো, জানবো, নির্বাচন করতে শিখবো। তারপর না ম্যাথমেটিক্যাল সূত্রের মাধ্যমে আমরা দেখবো যে তাপটাকে কিভাবে বের করা যায়। তো এটা আমরা আজকের ভিডিওতে আলোচনা করব না, এটা হবে আমাদের নেক্সট ভিডিওতে। সুতরাং তোমরা আপাতত এই ভিডিওতে তোমরা এইটুকুটাকে ভালো করে ক্লিয়ার করার চেষ্টা করবা, আর এটাকে বোঝার চেষ্টা করবা যে তাপ হচ্ছে শক্তি যা আমাদের গরম ঠান্ডার অনুভূতি জাগায়। আর আমাদের তাপগতিবিদ্যার ন্যূনতম সূত্রের 2টা প্রয়োজনীয় উপাদান, এক হচ্ছে তাপ আর এক হচ্ছে তাপমাত্রা। তো ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্ত। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে তাপের সম্পূর্ণ আলোচনাকে কেন্দ্র করে।